আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা বিকশিত ভারতের লক্ষ্যে ব্যবসা ব্যবস্থার সরলীকরণ। প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। নমস্কার, শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে আমরা সঙ্গে পেয়েছি বিশিষ্ট প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহকে। নমস্কার, আপনাকে নমস্কার। আজকে আমরা 2026-এর একদম প্রথম দিকে দাঁড়িয়ে একটু যদি ফিরে তাকাই, 2025-এ কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নিয়েছে। আজকের বিষয় সেটা হলো ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ আমাদের ব্যবসায়ী যে মানসিকতা, সেটাকে যে পরিবর্তন, এখন সহজেই আমরা ব্যবসায়ী মানসিকতায় কনভার্ট হচ্ছি, সেই বিষয়ে একটু আলোকপাত করলে ভালো হয়। দেখুন, ভারতীয়রা ব্যবসায়ী জাত। চাণক্য পণ্ডিত ব্যবসার রুল মোটামুটি লিখে গেছেন। যারা চাণক্য পণ্ডিতকে ফলো করেছেন তারা সবাই পাস করেছেন, যারা চাণক্য পণ্ডিতকে ফলো করেননি তারা সবাই ফেল করেছেন। কারা পাস করেছেন? পাস করেছেন আমেরিকা, পাস করেছে পাশ্চাত্য সব দেশ। ফেল করেছে কারা? পূর্ব ইউরোপ, সাবেক রাশিয়া ফেল করেছে, চায়না 1978 পর্যন্ত ফেল করেছে, তারপর পাস করেছে। রুল তো উনি লিখে দিয়ে গেছেন, এবং উনি ওই রুল লিখে যাওয়ার পর 2000 বছর ভারতবর্ষ কিন্তু ব্যবসায় পৃথিবীর একদম পিক জায়গায় ছিল। আপনারা জানেন ভারত এবং চায়না 1 এবং 2 নম্বরে জিডিপিতে ভারতবর্ষে ছিল, চায়না এবং ইন্ডিয়া। ব্রিটিশরা এসে পুরো ভারতবর্ষের ইন্ডাস্ট্রিকে একদম শেষ করে দেয়। ইভেন ব্রিটিশরা আসার আগেও যখন মুঘলরা ছিল, মুঘলরা ইন্ডিয়ান যে বিজনেসম্যান এবং যারা ছিল তাদের উপর ডিপেন্ডেন্ট ছিল, এবং যে জন্য আপনি দেখবেন মুঘল যুগেও পর্যন্ত ডাচ এম্পায়ার বলুন, পর্তুগিজ বা ধরুন মার্কিন বা এটসেট্রা, তারা সবাই কিন্তু এখানে একটা করে কোম্পানি খুলতো ভারতবর্ষে। কেন খুলতো? কারণ ব্যবসাটা কিন্তু আমাদের রক্তে ছিল। ব্রিটিশরা বন্ধ করে দিয়ে চলে যায় 190 বছর। তারপর 44 বছর নেহরুজি, তার মেয়ে এবং তার নাতি, মেনলি উনি এবং ওনার মেয়ে, এবং সেই সময় একদম কমপ্লিট জটের মধ্যে থেকে আমাদের একটা এমন ব্যবসা হয় যে আমাদের ব্যবসা করা অসম্ভব ব্যাপার ছিল। নারায়ণ মূর্তি বলেছে একটা কম্পিউটার কিনতে সেই সময় 3 লাখ টাকা লাগতো, যে জন্য আইআইটির যে বিটেক্সরা, আমাদের পাড়ার একটি ছেলে, এক দাদা, সে আইআইটি থেকে বিটেক করে সিঙ্গাপুরে গেল TCS এর হয়ে চাকরি করতে 1990-তে। আমি জাস্ট পার্থক্যটা বলি কতটা। 91-এ যখন নাকি এটা খুলে গেল মার্কেটটা, 94-এ দেখা যাচ্ছে TCS শুধুমাত্র যে আইআইটির বিটেকদের এমপ্লয় করছে তা না, তারা যাদবপুর, শিবপুর, আরি কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এক একটা কলেজ থেকে 250-300 করে ছেলে নিচ্ছে। এবং তারা কেউ কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার না, তারা কেউ মেকানিক্যাল, কেউ মেটালার্জি, কেউ ফিজিক্সের, কেউ কেমিস্ট্রির। কেন? কারণ বিজনেসটা ওপেন হয়ে গেল। তার আগে বিজনেস করা অসম্ভব ছিল 91-তে। এবার 91 থেকে যে ওপেন হলো সেটাও খুললো ওই ইন্ডাস্ট্রির জন্য, শুধুমাত্র মানে সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য। কি হলো? এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি খুললো, তারপর ধরুন সফটওয়্যার ইন্ডাস্ট্রি ওপেন হলো, ফাইন্যান্স ওপেন হলো। কিন্তু যেটা ওপেন হলো না সেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং। সেই ওষুধের জন্য আমরা বিদেশের উপর ডিপেন্ডেন্ট। আমরা আমাদের সেই আগে যেরকম ছিলাম, বয়লারের জন্য, স্টিল প্ল্যান্টের জন্য, একটা বড় পাওয়ার প্ল্যান্ট, ট্রান্সমিশন টাওয়ার, প্রত্যেকটার জন্য আমরা রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট, বা আমরা চায়নার উপর ডিপেন্ডেন্ট, আমরা আমেরিকার উপর ডিপেন্ডেন্ট, এদের উপর ডিপেন্ডেন্ট। অটলজি শুরু করেছিলেন কিছু রিফর্ম, ব্যাঙ্কিংয়ে কিছু রিফর্ম আনেন, ইন্স্যুরেন্সের রিফর্ম আনেন, ইনফ্রাস্ট্রাকচার রিফর্ম আনেন, কিন্তু অটলজি আর ফিরতে পারেননি। তারপর 14-তে নতুন সরকার যখন আসে, তারা আবার মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম শুরু করে। মেক ইন ইন্ডিয়া মানে কি? আমরা ম্যানুফ্যাকচারিং ভারতে করবো, ওষুধ এখানে বানাবো। দিস ইজ আ চেঞ্জ। এরপর আসি আমরা বাইরে ব্রহ্মস বিক্রি করবো, আমাদের টেকনোলজি আমরা আপগ্রেড করবো, আমরা আমাদের পাসওয়ার্ড নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করবে না যুদ্ধের সময়, যেটা ফ্রান্স গতবার করলো। তো এইভাবে আমরা ভাবা শুরু করলাম। ভাবুন, আইআইটি তৈরি করেছি আমরা, অথচ আমরা কিছু ম্যানুফ্যাকচারিং করতাম না। তাহলে আইআইটি বানালেন কেন? এই জিনিসটা 2014 পর থেকে শুরু হয়। শুরু করে প্রথমে ধরুন ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স এটসেট্রা, সাধারণ মানুষের মধ্যে সবার ব্যাংকের খাতা খুলে দেওয়া, যেটা নিয়ে 50% ছিল, সেটা 100% লোকের কাছে ব্যাংকের খাতা খোলা হলো। এরপর দেখা যাচ্ছে যে যখন এক্স্যাক্টলি কাজটা করতে যাচ্ছে, তখন দেখছে আরও হাজারখানা বাধা। মানে এক একটা স্টেপ এগোচ্ছে, মানে প্রথম স্টেপে এগোচ্ছি দেখছি 4টে বাধা, সেকেন্ড স্টেপ এগোচ্ছি 4 16টা বাধা, তারপর 16 × 4 64টা বাধা, এইভাবেই বাধা এগোতে থাকছে। এরপর গভর্নমেন্ট দেখে যে এই করতে করতে 7-8 বছর চলে যায়। বেশ কিছু ক্ষেত্রে সফল হই আমরা, বেশ কিছু ক্ষেত্রে শুরু করতে পারছিলাম না এই বাধার জন্য। কীরকম? ধরুন আমরা সফল হয়েছি কোন কোন ক্ষেত্রে? ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, আমরা চিপসের ক্ষেত্রে হয়েছি, আমরা ডিফেন্সের ক্ষেত্রে কিছুটা হয়েছি, স্পেসে হয়েছি। কতগুলো ক্ষেত্র আমরা ঢুকতে পারছি না, মানে এমন সব বিভিন্ন কমপ্লায়েন্স আছে সেখানে আমরা ঢুকতে পারছি না, যেখানে এখনও চায়না আমাদের সাপ্লাই করে যাচ্ছে, বা ধরুন ভিয়েতনাম, কম্বোডিয়া বা লাওস বা মেক্সিকো আমাদের সাপ্লাই করে যাচ্ছে। তখন গভর্নমেন্ট ভাবলো যে না, আমাদের এবার একসঙ্গে পুরো রিফর্মটা আনতে হবে,
যাতে মানে পরের প্রজন্মের জন্য আমরা কিছু ছেড়ে যাবো না যে নতুন করে আবার রিফর্ম করতে হবে। আজকের দিনে আমরা একপার হয়ে থাকবো যে বিজনেস চায়না করতে যতটা সুবিধা হয়, মেক্সিকোয় যতটা সুবিধা হয়, আমেরিকায় যতটা সুবিধা হয়, ভারতেও। তো এখান থেকেই এই ইজ অফ ডুইং বিজনেস 2025 কনসেপ্টটা আসা, যে আমাদের এখানে পৃথিবীতে সবচেয়ে সোজাভাবে ব্যবসাটা করা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে বিজনেস কথাটা ব্যবসার সঙ্গে যুক্ত একটি টার্ম, সেটা হচ্ছে ডোয়ার্ফ ফার্ম। এই ডোয়ার্ফ সাইকেল বা ডোয়ার্ফ ফার্ম ব্যাপারটা কি একটু জানতে চাই। আমাদের এখানে সিস্টেম কি ছিল, ছোট ব্যবসা 10 জন যদি হয় তাহলে তোমাকে এই 5টা লেবার ল ফলো করলে চলবে, 20 জন হলে এই কটা লেবার ল ফলো করতে হবে, 100 জন হলে এই কটা, 1000 জন হলে এটা। এখন বলছে না, এতে হতো কি একজনের যেই দেখতো যে আমি প্রোডাকশন বাড়তে বাড়তে 10-এর বেশি 11টা লোক লাগবে, ও তখন ভেঙে 2টো কোম্পানি তৈরি করতো। আবার পেপার ওয়ার্ক বাড়ছে, 19 থেকে 20 হয়ে গেলে 21 হয়ে গেলে আবার আরেকটা বাড়তো। তো এবার বলা হলো না, সবার জন্য এক রুল, বানালে বড় কারখানা বানাও, যেরকম চায়না বানাচ্ছে, যেমন জার্মান বানাচ্ছে, সেরকম বড় কারখানা বানাও, সবার জন্য এক রুল, যাতে নাকি বড় ইনভেস্টমেন্ট এখানে আসে, বিদেশি ইনভেস্টমেন্ট আসে, বেটার টেকনোলজি আসে, সবার জন্য একটা ইউনিফর্ম রুল করে দেওয়া, যে এই ডোয়ার্ফ কোম্পানির জন্য আলাদা রুল না, সবাই একসঙ্গে বড় হও। সো ইটস লাইক দ্যাট। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে সেবি বা আরবিআই যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, সিবি এবং আরবিআই এর না মানে বহু, আমরা প্রথম তো ধরুন 90-এর দশকের পর এই জিনিসগুলোকে যখন স্টক মার্কেট আস্তে আস্তে রেগুলেট করি, এবং এই সময় বিভিন্ন সরকার আসে, ছোট ছোট সরকার আছে, এক একজন নতুন করে নিয়ম দেওয়া শুরু করে, এই করতে করতে প্রায় 1009 সার্কুলার তৈরি হয়ে যায়। একজন ব্যবসায়ের পক্ষেই 1009 সার্কুলার দিয়ে ব্যবসা করাটা অসম্ভব হয়ে পড়ে। আমরা এই 9000 সার্কুলারকে কমিয়ে 238টা সার্কুলারে নিয়ে আসছি, যাতে নাকি সবার পক্ষে ব্যবসাটা করতে সুবিধা হয়। ধরুন একটা ছোট ব্যবসায়ী ব্যবসা করতে নামছে, তাকে যদি 9000খানা সার্কুলার পড়তে হয়, সে ওই পড়তে তাকে ব্যবসা করতে হবে না। তো সেখানে ওটাকে ছোট করে আনা হয়েছে, এবং শুধু তাই না, বিভিন্ন ভার্টিক্যাল, বিভিন্ন আলাদা সেগমেন্টের জন্য সেটা আরও ছোট, মানে সব করা 238টা নামানলেও চলবে, তার থেকে কম ব্যবসাটা নামানো যাবে আর কি। তো এটা করা হচ্ছে যাতে নাকি সুবিধা হয় ব্যবসায়ীদের, এবং যে কোনো পাশ্চাত্য দেশে যেখানে ফ্রি ট্রেড চলে এটসেট্রা, তারা সেভাবেই চলে। তো এখানে এই কমপ্লায়েন্স কমিয়ে দেওয়া, এই কথায় কথায় সার্কুলার দেওয়া, এই দেওয়া, এক ছাতার তলায় আনা, ট্যাক্স এতগুলো ছিল সেটাকে কমিয়ে আনা, আপনারা জানেন জিএসটি ট্যাক্স কমিয়ে আনা হয়েছে, ট্যাক্সের পরিমাণ কমিয়ে দেওয়া যাতে আরও বেশি ইনভেস্টমেন্ট আসে। আর তাছাড়া মার্কেট থেকে টাকা তোলা, ধরুন আগে একটা বড় ব্যবসায়ী সব টাকা নিয়ে বেরিয়ে যেত, গভর্নমেন্ট বাধ্য করেছে টাকা ফেরত দিতে, নতুন নিয়ম এসছে যে আবার তোমরা যদি টাকা চুরি করো তাহলে তোমার দিতে হবে। অন দি কন্ট্রারি, যে লোকগুলো ব্যাংকে ঢুকতেই পারতো না, আমাদের চাষিরা, আমাদের ধরুন রাস্তার পাশে দোকান করে, যারা নাকি মহাজনের থেকে ধার নিত, তাদের সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে, তাদের সবাইকে ইন্স্যুরেন্সের অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে, তাদের সবাইকে ইউপিআই করে দেওয়া হয়েছে, তুমি ব্যবসা করো, এবং তোমার যদি টাকার দরকার হয় ক্রেডিট কার্ডে যেরকমভাবে টাকা নেয় সেভাবে তুমি টাকা নিতে পারো। মানে একজন চাষি, তাকে চাষ করার জন্য মহাজনের থেকে টাকা নিতে হবে, আর আমার বিএমডাব্লিউ আছে, আমি 0% ইন্টারেস্টে থেকে টাকা নেবো, এটা হতে পারে না। দুটোর ক্ষেত্রে এক রুল থাকতে হবে। এবং আজকের দিনে সেই চাষিরা বা সেই জেলেরা, তারা কিন্তু ব্যাংকে, এবং রুল এমন, মানে ক্রেডিট কার্ড তাদের তৈরি হয়েছে চাষি জেলে থেকে শুরু করে, তাদের ক্ষেত্রে মূলধন পাওয়াটা অনেক সুবিধা হয়ে গেছে। তাদের একটা পার্মানেন্ট ক্রেডিট রেটিং, তাদের একটা নাম্বার, তার বেসিসে তারা সেই টাকাটা পাচ্ছে। এই ক্ষেত্রে এই যে এন্টারপ্রেনার যারা, তাদের ক্ষেত্রে মুদ্রা লোন, তারপরে এই যে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যে ডিজিটাইজেশন, এই ব্যাপারগুলো কতটা সুবিধা করে দিচ্ছে বলে মনে হয় ইজ অফ ডুইং বিজনেস? একদম। দেখুন, এই মুদ্রা লোন বা ধরুন এই যে ডিজিটাইজেশন, আগে কি ছিল, আমাকে টাকা নিতে গেলে ওখানে অ্যাপ্লাই করে ওখানে ড্রাফট বানালো, ড্রাফট বানিয়ে আমি আমার ব্যাংকে আনলাম। আজকের দিনে আমি অনলাইন পুট করলাম, আমার ইউপিআইতে টাকাটা চলে গেলো। এবং আগে দেখুন, টাকা একজনের থেকে আরেকজনকে পাঠাতে কী করতে হতো, চেক লিখতে হতো, তার আগে ড্রাফট লিখতে হতো বা ক্যাশে দেওয়া হতো, যেটা নাকি আরও আনসাইন্টিফিক, মানে গভর্নমেন্ট জানতেই পারতো না কোথায় ট্রানজাকশন হচ্ছে। সেখানে আজকের দিনে আপনি ইউপিআইতে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলেন, গভর্নমেন্টও জানতে পারলো কত টাকা, আপনার ব্যবসার অ্যাকাউন্টেবিলিটি চলে এলো, এভরিথিং ইজ ক্লিয়ার। সো এইখানে আপনার ট্রানজাকশনটা অনেক ঠিকঠাক হচ্ছে। জিএসটি আসার পর নিয়ম হয়েছে 3 মাসের মধ্যে টাকা না দিলে তোমার কোম্পানি বন্ধ করে দেওয়া হবে, যার ফলে এখানে ধরুন এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট যেটা, সেটাকে আরও ফলো করা হচ্ছে। গভর্নমেন্ট জানতে পারছে যে আমি একজনের থেকে মাল নিচ্ছি, নিয়ে আমি বিক্রি করছি, করে যার থেকে পণ্য নিলাম তাকে আমি পয়সা দিলাম না, পয়সা না দিলে কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে ধরুন এই ছোট ব্যবসায়ী, তাদের আজকের দিনে আইনটা সবার জন্য হয়েছে, চাষি এবং এদের জন্য আইন হয়েছে, আবার ওদিকে নিরমময়ীদের জন্য আইন হয়েছে, যে টাকা মেরে তুমি পালাতে পারবে না, মানে সোজা ভাষায় বলছি আর কি। এবার একটু গ্লোবালাইজেশনের দিকে যদি যাই, 1 বছরে 3টি এফটিএ, এটা কি ভারতের ব্যবসার ক্ষেত্রে কৌশলগত কোনো পরিবর্তনের ইঙ্গিত বলে মনে হয়? দেখুন, আপনাদের মনে আছে হয়তো একসময়
সারা পশ্চিমবঙ্গ ডাঙ্কেল প্রস্তাব গ্যাট চুক্তি নিয়ে উত্তাল হয়ে গেছিল। কেন না তখন গ্লোবালাইজেশন চলছিল। গ্লোবালাইজেশনে লাভ করে ভারত এবং চায়না মোটামুটি, এবং এশিয়ান কান্ট্রিজগুলো, এবং লস করে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো। এইবার আজকের দিনে আমেরিকা চাইছে যে ডিগ্লোবালাইজ হয়ে যাক, এই গ্লোবালাইজেশনে আমাদের লস, বাকি সবাই লাভ করে বেরিয়ে যাচ্ছে। যেমন চায়নাকে ওই সময় ওই ওদের ডেমোক্র্যাট পার্টি ওই বিল ক্লিন্টন এমন কিছু ফেসিলিটিস দিয়েছে যে আমেরিকা বিক্রি হয়ে গেছে। চায়না ওদের থেকে টেকনোলজি চুরি করে ওদেরই ওই জিনিস বেচে বেরিয়ে চলে গেছে। এতদিন পর ওরা বুঝতে পেরেছে যে আমাদের অবস্থা খুব খারাপ। এবার ডিগ্লোবালাইজ যখন হচ্ছে তখন ওই গ্যাট চুক্তি হয়েছিল সেটা অলরেডি ডাম্প হয়ে গেল। গ্যাট চুক্তি যখন ডাম্প হলো তখন সবাইকে আলাদা করে ব্যবসা করতে হবে একজনের সঙ্গে আরেকজনের। আগে ছিল যে একটা সিঙ্গেল রুলে সারা পৃথিবীর 100 দেশ একসঙ্গে ব্যবসা করছে, এখন সবাইকে আলাদা করে ব্যবসা করতে হচ্ছে, সবাইকে আলাদা করে বায়োলেটারাল চুক্তি করতে হচ্ছে। দেখুন ওমান, ইউকে এবং নিউজিল্যান্ড এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই ওমানের সঙ্গে ব্যবসা করা। কারণ আপনি মনে আছে G20 যে আমরা একটা রেলপথের করছিলাম যে ওমান থেকে ইসরায়েল যাবে, তারপরে ইসরায়েলের উপর অ্যাটাক হলো। ওমান যদি আমাদের হাতে আসে আমরা পুরোপুরি মিডল ইস্ট এবং ইউরোপের ট্রেড রুটটাকে আমরা হাতে পাবো। ইউকে একটা বড় স্ট্র্যাটেজিক আমাদের এবং থার্ড নিউজিল্যান্ড, এই 3টে দেশের সঙ্গে আপাতত হয়েছে। আমেরিকা আমাদের উপর অনেক চাপ দিচ্ছে, সারা পৃথিবী আমেরিকার কাছে মাথানত করেছে, ভারতবর্ষ মাথানত এখনো পর্যন্ত করেনি। ফলে বুঝতেই পারছেন একটা ভালো দিকে যাচ্ছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা। আচ্ছা, এবার একদম শেষের দিকে যদি চলে আসি, মানে আরও 10 বছর পর যদি আমরা গিয়ে দাঁড়াই এবং 2025-এর দিকে ঘুরে তাকাই, তাহলে আমরা এটাকে ব্যবসায়িক দিক থেকে অন্তত কতটা সফল বছর বলে মনে করব? দেখুন ভারতবর্ষে 1991 একটা সফল বছর, যখন নাকি বড় রিফর্ম 1991-তে আসে। এরপর ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বড় রিফর্ম আসে 2000 সালে, অটলজি যখন ছিলেন। 14তে আমরা একটা মিশন শুরু করি, মিশন শুরু করে আমরা বেশ কিছু সেই সময় 14-16 সেই সময় একটা বড় বেশ কিছু রিফর্ম আসে। এই গত 10 বছরের যে অভিজ্ঞতা 14 থেকে 24, আমাদের কোথায় কোথায় আমাদের আইন আমাদের কাজ করতে দিচ্ছে না, এই পুরো জিনিসটাকে এক করে 25 সালে একসঙ্গে এত কিছু সংস্কার আনা হলো যে আগামী দিনে ওই স্টেপ বাই স্টেপ সংস্কারের আর প্রয়োজন হবে না। এই যে 91 সংস্কার আমরা আজকে নিয়ে এলাম 35টা বছর, এইভাবে যাতে আরো 35 বছর আমাদের সংস্কার করতে না যাই আমরা আর কি সংস্কার করতে না লাগে, যে লোকে এখানে ব্যবসা করার আগে ভাববে যে না ভারতের থেকে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম বা চায়না বেটার, এটা যাতে তারা ভাবতে না পারে। আমরা ওই স্ট্যান্ডার্ডে নিয়ে গেলাম আমাদের বিজনেস এনভায়রনমেন্টকে, যাতে লোকে ওদের ওখানে ব্যবসা করার থেকে এখানে ব্যবসা করাটাকে সুবিধা মনে করে। তবে একটা বড় রিফর্ম দরকার, যেটা সরকারের প্রবাবলি হাতে নেই, সেটা হলো জুডিশিয়াল রিফর্ম। তাহলে কিন্তু ভারতবর্ষ আগামী 20 বছরের মধ্যে পৃথিবীর 1 নম্বর দেশে পৌঁছাবে। হ্যাঁ, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে রিফর্ম ব্যবসার ক্ষেত্রে, তা দেখে নতুন যারা উদ্যোগী হচ্ছে ব্যবসা করার জন্য তারা আরো কতটা আগ্রহী হবে? এখানে একটা বড় রিফর্ম এসছে, সেটা হলো ইন্সপেক্টর রাজের বদলে জন বিশ্বাস বলে একটা কনসেপ্ট আনা হচ্ছে। সেটা হচ্ছে যে ইন্সপেক্টর রাজ কি ছিল, আমি ব্যবসা শুরু করলাম, ধরুন আমার অজান্তে কোনো একটা ভুল আমি করে ফেললাম, ইন্সপেক্টর আমাকে কেস দিয়ে একটা ক্রিমিনাল অ্যাক্ট দিয়ে, মানে অথচ আই এম নট এ ক্রিমিনাল, এটা একটা সিভিল অফেন্স আর কি, আমাকে ধরে জেলে ঢুকিয়ে দিল। আমি ভয়ে ব্যবসায় শুরু করলাম না। এই যে লোক না বাঙালি ব্যবসা করে না, আমি ভয়ে ব্যবসায় শুরু করলাম না। এবং এই যে মাইনর যে টেকনিক্যাল অফেন্সেস আছে, যেটাকে নাকি ক্রিমিনাল অফেন্স হিসাবে ভাবা হতো, এটাকে কমপ্লিটলি মানে ডিক্রিমিনালাইজ করা হচ্ছে এবং 100-র উপর এই ধরনের নিয়ম যেটাকে সম্পূর্ণভাবে অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে, যাতে নাকি নতুন যে ছেলেমেয়েরা আছে সেই ছেলেমেয়েরা কাজের সুযোগ পায়। এর আগে আমি বললাম যে পুঁজি নেওয়ার সুবিধা হয়েছে, মানি ট্রানজাকশন সুবিধা হয়েছে, ইন্স্যুরেন্সের সুবিধা হয়েছে, তার সঙ্গে এই যে জনবিশ্বাস ইন্সপেক্টর রাজের বদলে, এখানে একটা বড় রকম পরিবর্তন আসবে, যার ফলে নতুন ছেলেমেয়েরা চাকরির পিছনে না গিয়ে তারা ব্যবসা করার চেষ্টা করবে, তারা আরও 2জনকে এমপ্লয় করার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ আপনাকে এসে এখানে মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। শুনলেন বিশেষ আলোচনা, বিকশিত ভারতের লক্ষ্যে ব্যবসা ব্যবস্থার সরলীকরণ। প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।